দিল্লির সাউথ ব্লক থেকে ঢাকার বঙ্গভবন। দুই রাজধানীর মধ্যকার বাতাসে এখন এক অদ্ভুত এবং শ্বাসরুদ্ধকর নীরবতা। কি ঘটছে পর্দার আড়ালে? কেন ভারতের তাবর গোয়েন্দা সংস্থাগুলো হঠাৎ করে নিজেদের সব হিসেব নিকেশ ভুল প্রমাণিত হতে দেখছে? বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে এক ভূরাজনৈতিক থ্রিলারের পাতা খুলতে যাচ্ছি, যেখানে লন্ডনের একটি ড্রয়িং রুম থেকে তৈরি হওয়া এক মাস্টার প্ল্যান পুরো দক্ষিণ এশিয়ার মানচিত্রকে নতুন করে আঁকতে চলেছে। 2026 সালের নির্বাচনের পর ক্ষমতায় বসা বিএনপি সরকার আর তার নেতৃত্বে রয়েছেন খোদ তারেক রহমান, যে তারেক রহমানকে এতদিন ভারত তাদের কাছের মানুষ বা নিরীহ রাজনৈতিক নেতা হিসেবে ভুল যাচাই করেছিল। আজ তার একটিমাত্র চালে ভারতের পুরো সামরিক এবং রাজনৈতিক অহংকার ধুলে মিশে যাওয়ার উপক্রম। কি সেই গোপন বাজেট, কি সেই গোপন চুক্তি যা ভারতের নাকের ডগায় বসে পাকাপাকি হলো, আর দিল্লির করতলা শুধু দূর থেকে দেখার চেয়ে আর কিছুই করতে পারলেন না। চলুন সেই অন্ধকার সত্যের দিকে প্রবেশ করি। গল্পের শুরু লন্ডনের সেই সব সন্ধ্যাকালীন বৈঠকে, যেখানে ভূরাজনীতির পাশাপাশি খেলার চালগুলো সাজানো হতো। ক্ষমতা গ্রহণের পরপরই তারেক রহমান বুঝতে পেরেছিলেন কেবল রাজনৈতিক স্থিতিশীলতা দিয়ে দেশকে টিকিয়ে রাখা যাবে না। দেশের আকাশসীমা, সীমান্ত এবং ভৌগোলিক দুর্বলতাকে ঢাল হিসাবে গড়ে তুলতে হবে। আর এই কাজের জন্য তার দরকার ছিল এক বিশাল অঙ্কের বাজেট, যা সাধারণ মানুষের চোখের আড়ালে রেখে কাজ চালানো যায়। জাতীয় সংসদে বাজেট পেশের সময় সবার নজর ছিল মূল্যস্ফীতি আর জিডিপির দিকে, কিন্তু পর্দার আড়ালে একটি বিশাল অঙ্কের টাকা নীরবে বরাদ্দ করা হলো কৌশলগত প্রতিরক্ষা আধুনিকায়ন খাত। ভারতের গোয়েন্দারা যখন এই বাজেটের খোঁজ পেলেন, তখন তাদের ধারণা ছিল এটি হয়তো রুটিন ওয়ার্ক, কিন্তু তারা ঘূর্ণাক্ষরেও ভাবতে পারেনি যে ওই বাজেটের টাকা দিয়ে ঢাকা এমন এক মোক্ষম ফাঁদ তৈরি করছে যা ভারতের সবচেয়ে বড় অহংকার রাফায়েল যুদ্ধবিমানকে আকাশেই অকেজো করে দেবে। তবে এত বড় একটি প্রতিরক্ষা বাজেট পাশ করানো এবং সেটি গোপন রাখা কোনো সহজ কাজ ছিল না। অভ্যন্তরীণ রাজনীতিতে এবং এর বিরোধিতা হওয়ার প্রবল সম্ভাবনা ছিল। আর ঠিক এখানেই তারেক রহমান সেই মাস্টার স্ট্রোক চালালেন, যা ভারতের গোয়েন্দাদের চোখের আড়ালেই ঘটে গেল। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যারা বামপন্থী চিন্তাধারার ধারক, বিশেষ করে কমিউনিস্ট পার্টির মতো দলগুলো, তাদের সাথে এক অঘোষিত রাজনৈতিক আপোষ করা হলো। এই বামপন্থীদের কিছু কট্টর সমর্থক এবং নেতাদের প্রশাসন ভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসানো হলো। শুধু তাই নয়, তাদের কিছু নীতিগত দাবিকে সমর্থন দিয়ে এমন এক রাজনৈতিক পরিবেশ তৈরি করা হলো যাতে সংসদে প্রতিরক্ষা বাজেটের এই বিশাল অঙ্কটি কোনো বাধা ছাড়াই পাশ হয়ে যায়। ভারতের গোয়েন্দারা অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে ব্যস্ত থাকার সুযোগ নিয়ে এই পুরো বাজেট মিশন সম্পন্ন হলো অত্যন্ত সুকৌশলে। এবার আসুন সেই বাজেটের টাকা কোথায় খরচ হলো সেই আসল রহস্যে। 2025 সালের শেষ দিকে দুবাইয়ের এক আন্তর্জাতিক অস্ত্র মেলায় আচমকা এক বাজিমাত করে বসে পাকিস্তান। তারা ঘোষণা দেয় তাদের সবচেয়ে আধুনিক F-17 ব্লক 3 ফাইটার জেট কিনতে চলেছে আরেকটি দেশ, কিন্তু ক্রেতাদেশের নাম গোপন রাখা হয়। পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে দিল্লির গোয়েন্দারা সবাই তখন অন্ধকারে হাতড়াচ্ছেন। সবার নজর নতুন বাংলাদেশের দিকে, কিন্তু কোনো প্রমাণ নেই। এরপর 2026 সালের শুরুতে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান সোজা উড়াল দিলেন ইসলামাবাদে। এরপর তো সব আর আগের মতো গোপন থাকার সুযোগ নেই। মে মাসে খোদ ঢাকায় পাকিস্তানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এয়ার মার্শাল আওরঙ্গজেব আহমেদের নেতৃত্বে এক উচ্চপদস্থ দল পা রাখল। ঢাকার অত্যন্ত সুরক্ষিত এক বাংলোয় চলল দীর্ঘ বৈঠক। এই বৈঠক শেষে চুক্তির কাগজে চূড়ান্ত সিলমোহর পড়ার আগেই ঢাকায় চলে এলো F-17 ব্লক 3 এর একটি ফুল স্কেল কম্ব্যাট সিমুলেটর। পাইলটদের প্রশিক্ষণের এই যন্ত্র ঢাকায় পৌঁছানোর পর মানে হলো পাক্কা খেলোয়াড়দের মতো বাংলাদেশ নীরবে সব প্রস্তুতি শেষ করে ফেলেছে। প্রাথমিক ধাপে 16 থেকে 24টি আর সর্বমোট 48টি ফাইটার জেট কেনার এই চুক্তির অঙ্ক $400 থেকে $700 মিলিয়ন। দিল্লির অর্থনীতিবিদরা যখন এই অঙ্কের কথা ভাবলেন, তখন তাদের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হলো। এখন প্রশ্ন হলো, এত টাকা খরচ করে ঢাকা কেন এই বিমান কিনছে? কারণ পাকিস্তানের তৈরি এই F-17 থান্ডার ব্লক 3 কোনো সাধারণ ফাইটার জেট নয়। একে সামরিক বিশেষজ্ঞরা ফ্রান্সের তৈরি রাফায়েলের সাক্ষাৎ জমদূত হিসেবেই চিনে থাকেন। ভারত যে রাফায়েলকে নিয়ে এতদিন পুরো অঞ্চলের দাপট দেখাতো, F-17 ব্লক 3 তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্যই বিশেষভাবে তৈরি। এই রাডার সিস্টেম এবং দূরের নিশানা মাপার প্রযুক্তি এতটাই নিখুঁত যে বহুদূর থেকে শত্রুর বিমানকে টার্গেট করে মাটিতে নামিয়ে আনতে পারে। ভারতের রাডার ফাঁকি দিয়ে ঢুকে পড়ার ক্ষমতাও এই বিমানের রয়েছে। বাংলাদেশের ঘাঁটিতে এই অস্ত্র বসে যাওয়ার অর্থ হলো ভারতের এতদিনের সাজানো আকাশ প্রতিরক্ষার হিসেব নিকেশ রাতারাতি বদলে গেছে। তবে মোদী সরকারের সবচেয়ে বড় আতঙ্কের জায়গাটি অন্য কোথাও। ভারতের ভূখণ্ডের সবচেয়ে বড় দুর্বলতা হলো শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। এই সরু পথটি দিয়ে ভারতের মূল
মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বের রাজ্যগুলো যুক্ত। F-17 ব্লক 3 যদি বাংলাদেশের ঘাঁটিতে স্থায়ীভাবে অবস্থান নেয় তবে ভারতের এই অত্যন্ত স্পর্শকাতর করিডোর আকাশপথের নিয়ন্ত্রণ সম্পূর্ণ বাংলাদেশের হাতে চলে যাবে। এতদিন পর ভারত যে দাপটের মধ্যে ছিল তা এখন ভয়াবহ সংকটের মুখে। একবার ভাবুন তো, চিকেন স্নেকের মতো একটা দুর্বল জায়গায় বাংলাদেশের অত্যাধুনিক ফাইটার জেটের নজরদারি শুরু হলে ভারতের অংশের নিরাপত্তাটা কতটা প্রশ্নের মুখে পড়বে। ভৌগোলিক এই দুর্বলতার কারণে দিল্লির কর্তারা রীতিমতো হিমশিম খাচ্ছেন। সব মিলিয়ে পরিস্থিতি এখন চরম উত্তেজনাপূর্ণ। তারেক রহমানের একটিমাত্র সিদ্ধান্ত ভারতের পুরো অঞ্চলকে একেবারে এলোমেলো করে দিয়েছে। ভারতের এত বড় নেতারা যখন বুঝতে পারছেন বাংলাদেশকে আগের মতো ধমক দিয়ে দমিয়ে রাখা যায় না, বিএনপি সরকার প্রমাণ করে দিয়েছে দেশের স্বার্থ রক্ষায় তারা কোনো সাহসী সিদ্ধান্ত নিতে প্রস্তুত। প্রতিবেশী কোনো দেশের অহেতুক গলাবাজি সহ্য করার দিন চিরতরে শেষ হয়ে গেছে। বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে শিখে গেছে এবং প্রতিরক্ষার জন্য কারো উপর নির্ভরশীল নয়। আগামী দিনের আকাশে যখন F-17 থান্ডার ব্লক 3 এর বিশাল আওয়াজ শোনা যাবে তখন এক নতুন বাংলাদেশের অপ্রতিরোধ্য উত্থানের সাক্ষী হবে পুরো বিশ্ব। ভারতের চোখ রাঙানিকে তোয়াক্কা না করে বাংলাদেশ যেভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে তা ইতিহাসে এক নতুন অধ্যায় হয়ে থাকবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় তারেক রহমানের এই গোপন বাজেট এবং পাকিস্তানের সাথে এই নতুন সমীকরণ কি সত্যি ভারতের রাফায়েলের অহংকারকে ভুলণ্ঠিত করতে পারবে? বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বামপন্থীদের সাথে এই আপোষ কি দীর্ঘমেয়াদে দেশের জন্য মঙ্গলজনক হবে নাকি কোনো নতুন সংকটের জন্ম দেবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর এমন আরও চাঞ্চল্যকর এবং অনুসন্ধানী খবরের গভীরে প্রবেশ করতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে ধরুন। দেশের এবং বিদেশের সব গোপন খবরের পেছনের সত্য সবার আগে জানতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশের প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি নজর রাখবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।